আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি মেডি ভয়েস নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্য কথনে। আজ বিশ্ব হার্ট দিবস। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন ডক্টর নাজমুল হাসান স্যার। উনি স্পেশালিটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন যুক্তরাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি হসপিটাল অফ লেস্টারে। চলুন আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ মেডি ভয়েসকে আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। স্যার, আমরা আসলে প্রথমেই জানতে চাচ্ছি আপনার কাছে হার্ট ডিজিজ বলতে কি বোঝায়? জি, হার্ট ডিজিজ বর্তমান পৃথিবীতে, সারা পৃথিবীতে বাংলাদেশ সহ একটা আমরা যদি দেখি যে কোন রোগে মৃত্যু হার বেশি, আমরা দেখি যে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কিন্তু হার্ট ডিজিজে, স্পেশালি ইসকেমিক হার্ট ডিজিজ। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে হার্ট ডিজিজ আমরা কীভাবে পাই। প্রথমে আসি যে হার্ট একটি আমাদের অর্গান যেটা সারা দেহে তার সংকোচন প্রসারণ করে রক্ত সরবরাহ করে। হার্টের নিজস্ব একটি রক্ত ব্যবস্থা আছে, হার্টের রক্তনালী আছে। সেই রক্তনালীতে যদি কখনো ব্লক হয়ে যায় বা চিকন হয়ে যায়, তখন যে রোগগুলো হয় সেগুলোকে বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজ। যেমন হার্ট অ্যাটাক, যেটা আমরা মেডিকেল ভাষায় বলি মায়োকার্ডিয়াল ইনফাকশন, অনেক সময় অ্যানজাইনা, এটাও একটা হার্ট ডিজিজের অংশ। তারপরে আসি, আমি প্রথমেই বলেছি যে হার্ট তার পাম্পিং করে সারা দেহে রক্ত সঞ্চালিত করে। হার্টের একটা পাম্পিং ক্যাপাসিটি আছে। যদি হার্টের কোনো কারণে পাম্পিং ক্যাপাসিটি কমে যায়, ওই সমস্যাটাকে বলা হয় হার্ট ফেইলিউর। তারপরে অনেক সময় দেখা যায় যে হার্টের একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে। হার্ট একটা ইলেকট্রিক্যাল অর্গান অনেক সময় বলি। হার্টের ইলেকট্রিক্যাল সমস্যার কারণে যেই সমস্যাগুলো হয় এটাকে বলা হয় এরিদমিয়া। এই এরিদমিয়া আক্রান্ত রোগীগুলো অনেক সময় বুক ধড়ফড় বা অন্যান্য সমস্যা নিয়ে আসতে পারে। তাছাড়া হার্টে কিছু ইনফেকশন হয়। ইনফেকশন যেমন হার্টের যে একটা আবরণ থাকে যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামে যদি ইনফেকশন হয় এটাকে বলা হয় পেরিকার্ডাইটিস। অনেক সময় হার্টের মাঝের যে অংশগুলো, হার্টের মাংসপেশি যদি ইনফেকশন হয় তখন তাকে বলা হয় মায়োকার্ডাইটিস। অনেক সময় আবার এন্ডোকার্ডাইটিস হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে হার্টে যদি কখনো ইনফেকশন হয় হার্টের ভালভে এবং আলটিমেটলি হার্টের ভালভগুলো চিকন হয়ে যায়, সেই সমস্যাগুলো বলা হয় ভালভুলার হার্ট ডিজিজ। যেমন এই ভালভুলার হার্ট ডিজিজের কারণে হার্টের ভালভগুলো অনেক সময় চিকন হয়ে যায় অথবা হার্টের ভালভগুলোতে লিকেজ ডেভেলপ করে। তাছাড়া হার্ট ডিজিজ বাদেও হার্টের অন্যান্য কিছু উপাদান আছে যেগুলোকে প্রকৃতপক্ষে হার্ট ডিজিজ বলা হয়, বাট এগুলো হার্টের সমস্যাগুলো করার জন্য একটি উপাদান হিসেবে কাজ করে। যেমন উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, উচ্চ রক্তে কোলেস্টেরল অথবা ডায়াবেটিসকে কিন্তু অনেক সময় হার্ট ডিজিজ হিসেবে আমরা অভিহিত করি। আমাদের আসলে জনসাধারণ সবসময় মনে করেন যে হার্ট অ্যাটাক মানেই শুধু হার্ট ডিজিজ, কিন্তু হার্ট ডিজিজ যে এত বড় একটা স্পেকট্রাম জুড়ে আসলে এটা আমরা অনেক সময় ধারণা করি না। কিন্তু স্যার, আমরা সবসময় মনে করি হয়তো একটু বয়স্কদেরই হার্ট ডিজিজ হয়। এটা কি কোনো এজ গ্রুপই নির্ধারিত যে এই বয়সেরই মানুষেরই হার্ট ডিজিজ হবে সবসময়? মূলত আসলে যেটা আসলে হার্টের সমস্যাগুলোর কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। থিওরিগতভাবে রিস্ক ফ্যাক্টরগুলো বলা হয় যে সমস্ত রোগীর 50 বছরের উপরে থাকে তাদের হার্ট ডিজিজ বেশি হয়, অথবা ফিমেলদেরও কিন্তু একটু আর্লি এজে ফিমেলদের হার্ট ডিজিজ কম হয়, কিন্তু আলটিমেটলি 40-50 বছরে মেল ফিমেল কিন্তু হার্ট ডিজিজ সমান হয়ে যায়। কিন্তু আগে দেখা যেত যে ইদানিং আগে আমরা বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজগুলো একটু বেশি বয়সে পেতাম, কিন্তু বর্তমানে আমাদের লাইফস্টাইল এবং নানাবিধ কারণে আমরা কিন্তু ইদানিং অল্প বয়সে, এমনকি টিনেজ বয়সেও কিন্তু আমরা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। জি, মানে স্যার অনেকেই ধারণা করেন আমি তো আমার ওজন হয়তো ঠিক আছে বা আমি সবসময় একটু হেলদি, মানে দেখা যাচ্ছে উনি হেলদি, কিন্তু অনেক সময় সাডেনলি কোনো একটা অনুষ্ঠানে বা কোনো কিছুতে, আমরা রিসেন্ট দেখেছি একটা অনুষ্ঠানে একজন বিখ্যাত গায়ক একটা কনসার্টে হার্ট অ্যাটাক করলেন। তো এই ক্ষেত্রে কি লাইফস্টাইল বা এসবের কোনো গুরুত্ব আছে? এক্স্যাক্টলি, এটা খুব সুন্দর কোশ্চেন। কিন্তু ইদানিং দেখা যায় যে অনেক রোগী হঠাৎ করে দেখা যায় যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছেন। এই প্রসঙ্গে আসার আগে একটা জিনিস আমার মনে হয় বলা দরকার যে হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। হার্ট ডিজিজের কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা মডিফাই করতে পারি না, কিছু রিস্ক ফ্যাক্টর আমরা মডিফাই করতে পারি। মডিফাই করতে পারি না কোন জিনিসগুলো, সেগুলো সাধারণত এজ,
আফটার 50 ইয়ার্স, একটু আগে আমি বলেছিলাম সেক্স ইনকেস মেইলের ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজটা বেশি হয়। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, এই জিনিসটা কিন্তু আমরা মডিফাই করতে পারি না। অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি যে একটু আগে আপনি যে এক্সাম্পল দিয়েছেন যে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়, দেখবে অনেকের দেখা যায় যে হার্টের মধ্যে কিছু স্ট্রাকচারাল প্রবলেম থাকে। এই স্ট্রাকচারাল প্রবলেম কিন্তু বোঝা যায় না। দেখা যায় একটা পেশেন্টের তার বাহ্যিকভাবে সে মোটা না, হাই কোলেস্টেরল না বা অন্যান্য সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি একটা পেশেন্ট হঠাৎ করে হার্ট অ্যাটাক করে কিন্তু তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করতে পারে। তারপর রেস, যেমন তার আমাদের যে এশিয়ান বা এই রেসগুলোতে কিন্তু হার্ট ডিজিজ মূলত বেশি হয়। এগুলো হলো আমাদের নন মডিফাইয়েবল। কিছু মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর থাকে, যেগুলো একটু আগে আমি বলেছি, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, যে সমস্ত পেশেন্ট স্মোকিং করেন, যে সমস্ত পেশেন্ট অ্যালকোহল খান। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইদানিং আমরা দেখছি যে স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ইস্যুস উইথ আমাদের টেকনোলজি বাড়তেছে, কিন্তু আমাদের কিন্তু স্ট্রেস বাড়তেছে। সুতরাং এগুলো কিন্তু হার্ট ডিজিজের অন্যতম কারণ। অ্যাপারেন্টলি হয়তো বোঝা যায় যে একটা পেশেন্ট সব কিছু ভালো আছে, সে ডায়াবেটিক না, হাইপারটেনসিভ না, সে তার হাই কোলেস্টেরল নেই, কিন্তু তার তো একটা ফ্যামিলি হিস্ট্রি অথবা কোনো স্ট্রাকচারাল আন্ডারলাইং কজ থাকতে পারে, যার কারণে হঠাৎ করে হার্ট অ্যাটাক অথবা এরিথমিয়ার মতো জিনিসগুলো হয়ে একটা পেশেন্ট কিন্তু মৃত্যুবরণ করতে পারে, হঠাৎ করে এরকম হয়ে যেতে পারে। স্যার, আমাদের দেশে অথবা সারা বিশ্বে এই হার্ট অ্যাটাক যে হচ্ছে, এটার ইনসিডেন্স কেমন? আসলে এই জিনিসটি বিভিন্ন দেশে হার্ট কি ডিজিজ কি পরিমাণে হচ্ছে তা নিয়ে বিভিন্ন গবেষণা হয়। আমি প্রথমে একটা কথা বলেছি যে এক সময় কিন্তু আমাদের মৃত্যু হার মেইন ছিল ক্যান্সারে, তারপরে আলটিমেটলি এটা হয়ে গেল স্ট্রোকে, কিন্তু বর্তমান যুগে কিন্তু সবচেয়ে বেশি মৃত্যু হার হচ্ছে হার্ট অ্যাটাকে। সুতরাং দেখা যাচ্ছে যে এটা দিয়ে কিন্তু আমরা বোঝাতে পারি যে কি পরিমাণে হার্ট ডিজিজে মানুষ আক্রান্ত হচ্ছে। এখন স্যার, হার্ট ডিজিজ নিয়ে সাধারণত রোগীরা কি নিয়ে একজন ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পারেন? এক্স্যাক্টলি, হার্ট অ্যাটাকের বা হার্ট ডিজিজগুলোর অনেকগুলো লক্ষণ থাকে। প্রধান লক্ষণগুলো সবচেয়ে বেশি যেটা আসে বুকে ব্যথা, বুকে ব্যথা নিয়ে হার্টের রোগীরা প্রেজেন্ট করতে পারে। তারপর শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে, যে সে অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্টটা রেস্ট অবস্থায় হয়, অনেক সময় হাঁটতে গেলে বা ভারী কাজ করতে গেলে শ্বাসকষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে বুক ধড়ফড় নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটাকে পালপিটেশন বলা হয়। এবং পাশাপাশি অনেক সময় দেখা যায় হঠাৎ করে পড়ে যাওয়া, যেটা ইংরেজিতে সিনকোপাল অ্যাটাক বা মেডিকেল ভাষায় সিনকোপি বলা হয়। হঠাৎ করে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তাছাড়া আরও কিছু সমস্যা, যেমন একটা পেশেন্ট দুর্বলতা নিয়ে আসতে পারে। হার্ট ফেলিউরের একটা ইম্পর্টেন্ট সিমটম কিন্তু শারীরিক দুর্বলতা বা ফেটিক, এবং মাঝে মাঝে দেখা যায় অনেক রোগী আমাদের কাছে আসে পা ফুলে যাওয়া। অনেক সময় দুই পা যদি ফুলে যায়, আমরা এটা কিন্তু হার্ট অ্যাটাকের বা হার্ট ফেলিউরের আমরা লক্ষণও আমরা ধরতে পারি। সাধারণত স্যার, বুকে ব্যথা নিয়ে তো আমাদের অনেক সমাজে অনেক ভুল ভ্রান্তি, অনেক ধারণা। বুকে ব্যথা হলেই মানুষ মনে করে আর তোমার গ্যাস্ট্রিকের ব্যথা, প্রথম ক্ষেত্রে মানুষ মনে করে। কিন্তু এখন আমরা এই যে বুকে ব্যথা হলো, এটা হার্টের ব্যথা নাকি এটা অন্য কোনো কারণে ব্যথা, এটা আসলে বাসায় বসে কি কোনোভাবে ডিফারেন্সিয়েট করা যায় স্যার? এক্স্যাক্টলি, এটা একটা সুন্দর প্রশ্ন। যে বুকে ব্যথার কিন্তু অনেক কারণ আছে। বুকে ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা যেভাবে হতে পারে, অনেক সময় বুকে ব্যথা অ্যাংজাইটি থেকে হতে পারে, আবার বুকে ব্যথা কিন্তু একটি হার্ট অ্যাটাকের লক্ষণও। সুতরাং আমরা বুকে ব্যথাটা কি হার্টের কারণে বুকে ব্যথা নাকি অন্যান্য কারণে বুকে ব্যথা, এটা আমরা কিভাবে বুঝবো? হার্টের কারণ স্পেশালি বোঝা যায় যে ইসকেমিক হার্ট ডিজিজের কারণে বুকে ব্যথা কিনা। সুতরাং আমাদের প্রথমে আমরা দেখি যে বুকে ব্যথার সাইডটা কোন জায়গায়। হার্টের বুকে ব্যথাটা কিন্তু বুকের ঠিক মাঝখানে অনুভব হয়, একবারে মাঝখানে। অন্যান্য কারণের বুকে ব্যথাগুলো ঠিক বুকের মাঝখানে না, একটু ডানে বামে বা অন্যান্য জায়গায় হয়। হার্টের বুকে ব্যথাটার লক্ষণ কীরকম হয়? ক্যারেক্টার অনেকটা মনে হয় যে বুকটা চেপে আসতেছে। মনে হয় অনেক রোগী আমাদের কাছে বলে যে আমার বুকের উপরে মনে হয় কোনো একটা ভারী জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে। তো অন্যান্য বুকে ব্যথাগুলো অনেক সময় হয় একটু বার্নিং পেইন বা একটু মনে হয় এই যে একটু টিংলিং পেইন, অনেক সময় শার্প পেইন হয়। তো হার্টের ব্যথাটা শার্প না, মনে হয় ডাল পেইন এবং কেউ আমার বুকের মাঝে একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছে। হার্টের বুকে ব্যথাটার আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো, অনেক সময় দেখা যায় যে বুক থেকে কিছু জায়গায় রেডিয়েশন হয়। যেমন কোথায় কোথায় রেডিয়েশন হয়? আমাদের বাম বাহুতে, বাম হাতে, অনেক সময় আমাদের চোয়ালে, আমাদের গলায় রেডিয়েশন হতে পারে। অন্যান্য বুকে ব্যথার এরকম একটা রেডিয়েশন নাই।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, হার্টের ব্যথাটা যখন হার্ট অ্যাটাক নিয়ে রোগীর হার্টের ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়। অনেক রোগী বলে এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় একটা ব্যথা, সবচেয়ে বেশি ব্যথা। তো অন্যান্য রোগীটা এত প্রচণ্ড হয় না, হতে পারে, বাট হার্টেরটা একটু বেশি প্রচণ্ড হয়। আরেকটা জিনিস, যে সমস্ত রোগী হার্ট অ্যাটাক নিয়ে বুকে ব্যথা নিয়ে আসে, তাদের ব্যথার সাথে অনেক সময় ঘাম দেয়, বমি হতে পারে বা বমি বমি ভাব হয়, কিন্তু অন্যান্য ব্যথা এরকম হয় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের ব্যথা, আমাদের দেশে অনেক সময় বিভিন্ন মানুষ একটু ভাজা পোড়া বেশি খায়, গ্যাস্ট্রিকের ব্যথা হয়। গ্যাস্ট্রিকের ব্যথাটা একটু পানি খেলে বা অ্যান্টাসিড খেলে কিন্তু একটু কমে যায়। হার্টের ব্যথাটা কিন্তু পানি খেলে বা অ্যান্টাসিড খেলে এরকম কমে না। সুতরাং এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে আমরা বুকে ব্যথাটাকে হার্টের কারণে ব্যথা নাকি অন্যান্য কারণে ব্যথা আমরা সুন্দরভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। স্যার, এখন একজন পেশেন্ট বুকে ব্যথা নিয়ে একজন ডক্টরের কাছে চলে আসেন, তখন স্যার এক্ষেত্রে প্রাথমিক যেভাবে একজন ডক্টর ম্যানেজমেন্ট করতে পারেন, সেই ম্যানেজমেন্টের স্টেপগুলো কি? এক্স্যাক্টলি, কারণ দেখা যায় যে আমরা যেহেতু আমি প্রথমেই বলেছি যে হার্টের অ্যাটাক, বুকে ব্যথার অনেকগুলো কারণ, তার মধ্যে হার্ট অ্যাটাকটা অন্যতম। সুতরাং অন্যান্য কারণগুলোর কারণে কিন্তু রোগী তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না, বরঞ্চ হার্ট অ্যাটাকের কারণে কিন্তু রোগী তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সুতরাং যেই সমস্ত পেশেন্টরা আমাদের কাছে প্রাথমিকভাবে আসে, আমরা প্রথমেই চেষ্টা করি একটা ভালো হিস্ট্রি নেওয়ার জন্য, যে ওই যে আমি যেই ক্যারেক্টারগুলো বলেছি একটু আগে, যেটাকে হার্ট অ্যাটাকের ক্যারেক্টারে পড়ে নাকি অন্যান্য ডিজিজের ক্যারেক্টারে পড়ে। তারপরে আমাদের যে জিনিসটা আমরা করি, আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অথবা উপজেলা হেলথ কমপ্লেক্সে, ঢাকার যে কোনো হসপিটালে আমরা তাড়াতাড়ি করে একটা পেশেন্টের কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি, তার ব্লাড প্রেশার, পালস, অন্যান্য জিনিসগুলো করি। তারপরে আমরা যেটা করি, একটা ইসিজি করি। তা ইসিজি করার মাধ্যমে আমরা বুঝতে পারি এটাকে আসলে কোনো হার্ট অ্যাটাক কিনা নাকি ইসিজিটা নর্মাল আছে। তারপরে কিছু প্রাথমিক রক্ত পরীক্ষা করি, যেগুলো অনেক সময় অনেকে জানে যে ট্রপোনিন আই সহ বিভিন্ন রক্ত পরীক্ষা। যদি আমরা মনে করি যে এটা হার্ট অ্যাটাকের মতো মনে হচ্ছে, আমরা প্রথমে পেশেন্টকে কিছু ওষুধ খাইয়ে দিই, যে ওষুধটা আসলে পেশেন্টের মর্টালিটি কমায়। যেমন আমরা কিছু অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ আমরা খাইয়ে দিই। খাইয়ে যদি আমাদের কাছে মনে হয় এটা হার্ট অ্যাটাক বা ওই জাতীয় কিছু, আমরা তাড়াতাড়ি করে প্রাথমিক ওষুধগুলো দিয়ে পেশেন্টকে একটা যেই হসপিটালে একটা সিসিইউ, করোনারি কেয়ার ইউনিট আছে অথবা এনজিওগ্রাম করার মতো ফেসিলিটি আছে, আমরা অতি সত্বর ওই জায়গাগুলোতে পাঠিয়ে দিই, যেন পেশেন্ট যেন একটা প্রকৃত চিকিৎসা পায়। এই যে একজন মানুষের বুকে ব্যথা শুরু হলো স্যার, উনি চিকিৎসকের কাছে চলে আসলেন, তাড়াতাড়ি চলে আসার গুরুত্বটা কতটুকু স্যার? এক্স্যাক্টলি, আমি যে জিনিসটা বলেছি যে হার্টের রক্তনালীগুলো এবং হার্ট অ্যাটাকের পরে টাইমটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা বলি টাইম ইকুয়াল টু লাইফ, টাইম ইকুয়াল টু লাইফ। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে হার্ট অ্যাটাকের 25% মানুষ ডাক্তারের কাছে আসার পূর্বেই মৃত্যুবরণ করে, তার আরও 25% মানুষ ট্রিটমেন্ট পাওয়া সত্ত্বেও মৃত্যুবরণ করে। আমরা খুব ভালোভাবে দেখছি একটা বিশাল পরিমাণে মানুষ মৃত্যুবরণ করছে। আপনি যতটুকু সময় বিলম্ব করবেন আপনার লাইফ থেকে ততটুকু পার্সেন্টেজ কমে যাবে। সুতরাং আমরা বলি যে সময়ের ক্ষেত্রে যে যদি হার্ট অ্যাটাক হয়, যেটাকে আমরা এসটি এলিভেটেড এমআই বলি, এই এসটি এলিভেটেড এমআই রোগীর বুকে ব্যথা থেকে শুরু করে অথবা আমরা প্রথম যে ডাক্তারের কাছে প্রেজেন্ট করে, ওই ডাক্তারের কাছে প্রেজেন্ট করার যদি 2 ঘন্টা, আমরা বলি 120 মিনিট, 120 মিনিটের মধ্যে যদি রুগীটা আমরা একটা সিসিইউতে অথবা এনজিওগ্রাম যেখানে করানো যায় ওই জায়গার মধ্যে যদি আমরা পৌঁছাতে পারি, তার যদি এনজিওগ্রাম করে ওই যে রক্তনালীর ব্লক হয়, ওই ব্লকটা দূর করে দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের হার্টের যে মাসেল, হার্টের যে মাংসপেশিগুলো পচে যাওয়া থেকে, মরা যাওয়া থেকে, একেবারে অকার্যকর হওয়া থেকে কিন্তু আমরা বাঁচাতে পারি। আলটিমেটলি পেশেন্টের কিন্তু একটা লং টাইম মরবিডিটি এবং মর্টালিটি একটা বেনিফিট রয়েছে। মানে স্যার ওই সময়টা আসলে গোল্ডেন, যে সময়টুকুকে খুব ভালোভাবে কাজে লাগানো যায়। এখন স্যার একজন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের রোগী এসে চিকিৎসক নিল, সব কিছু করলেন, এরপরে উনি সুস্থ হয়ে বাসায় গেলেন, তারপরে কি কোনো রিস্ক থেকে যায়? পরবর্তী সময় কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে? এক্স্যাক্টলি, আমরা একটা পেশেন্ট যখন একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন নিয়ে আমাদের কাছে ভর্তি হয়, আমরা যখন একটা পেশেন্টকে ডিসচার্জ দেই, এবং এটা ডিসচার্জটা আমরা আমাদের ট্রিটমেন্ট গোল থাকে কয়েকটা। নাম্বার 1 ট্রিটমেন্ট গোল হলো আমরা পেশেন্টটার যে হার্ট অ্যাটাক হলো, এই হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। নাম্বার 2 গোল হলো
পেশেন্টটার যেন রিকারেন্ট হার্ট অ্যাটাক না হয়, আবার যেন তার হার্ট অ্যাটাক না হয়। যে সমস্ত পেশেন্টের একবার হার্ট অ্যাটাক হয়ে যায় তাদের কিন্তু আমরা বুঝতেই পারি তাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে। আমি একটু আগে বলেছি অনেক রিস্ক ফ্যাক্টর থাকে, মডিফায়েবল, নন মডিফায়েবল। আমরা কিন্তু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরগুলোই চিকিৎসা দিতে পারি, নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু পেশেন্টের থেকে যায়। সুতরাং আলটিমেটলি যেই সমস্ত পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে ভর্তি হয় তাদের কিন্তু রিকারেন্ট বা পুনরায় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি যেটা বলেছি, আমাদের দ্বিতীয় ট্রিটমেন্ট গোল কিন্তু তার রিকারেন্ট আবার পুনরায় হার্ট অ্যাটাক যাতে না হয় আমরা সেই ট্রিটমেন্ট দিচ্ছি। 3 নম্বর গোল হলো একটা পেশেন্টের হার্ট অ্যাটাক জনিত যে কমপ্লিকেশনগুলো হয় সেই কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করা আমাদের আরেকটা উদ্দেশ্য। সুতরাং এই উদ্দেশ্যগুলো মাথায় রেখেই আমরা একটা পেশেন্টকে লং টার্ম ট্রিটমেন্টের জন্য আমরা পাঠাই বাড়িতে। অবশ্যই এর মানে একজন মানুষ হার্ট অ্যাটাক হয়ে গেল তাকে অনেক বেশি আগের তুলনায় সচেতন হতে হবে, সেটাই হচ্ছে মূল কথা। এরপরে স্যার ওনার লাইফস্টাইল চেঞ্জ এবং যারা রিস্কে আছে তাদের লাইফস্টাইল চেঞ্জের গুরুত্বটা কতটুকু? এক্স্যাক্টলি, আমাদের যে কোনো প্রথমে বলে রাখি, হার্ট অ্যাটাক হয়ে গেল এটা কিন্তু অনেকটা এরকম না যে একটা জ্বর আসলো বা একটা লুজ মোশন হলো, আমরা 5 দিনের ওষুধ দিয়ে দিলাম, 5 দিন পরে রোগীটি একেবারে সুস্থ হয়ে গেল। আমরা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে যদি আসে, আমরা যদি পরিপূর্ণ চিকিৎসাও দিই, পরিপূর্ণ চিকিৎসা বলতে বোঝায় যে আমরা স্ট্যান্টিং করে দিয়েছি, অথবা যেটা আমরা সবাই বুঝি রিং লাগিয়ে দিয়েছি, অথবা বাইপাস করে দিয়েছি। এই দুইটা জিনিসকে বলা হয়, স্পেশালি বাইপাসটাকে বলা হয় পরিপূর্ণ চিকিৎসা। পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার পরেও কিন্তু আমরা বলতে পারি না যে আপনার ঠিক আছে, আপনি হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছেন, আপনার হার্ট অ্যাটাকটা আমরা নির্মূল করে দিয়েছি। এইটা হলো লং টার্ম ডিজিজ। এটাকে আমরা বলি যে ইট ইজ নট কিউরেবল। এটা আসলে কিউর করা যায় না, বাট এটা প্রিভেন্টেবল, আমরা প্রিভেন্ট করতে পারি। যে কোনো লং টার্ম ডিজিজের, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, এই জিনিসগুলো কিন্তু কিউরেবল না, বাট এগুলো হলো প্রিভেন্টেবল এবং ট্রিটেবল। এই পেশেন্টদের ক্ষেত্রে আমাদের 3 ধরনের চিকিৎসা মূলত। প্রথম চিকিৎসাটা হলো আমরা ওষুধ দিই, এই ওষুধগুলো পেশেন্টরা রেগুলার খেতে হবে, এবং অনেক সময় দেখা যায় কি সারা জীবন এই ওষুধগুলো খেতে হয়। অনেক পেশেন্ট মনে করে না আমরা 2 মাস 3 মাস পরে ওষুধগুলো বন্ধ করে দেয়, আলটিমেটলি তারা কিন্তু পুনরায় আরেকটি হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসে। নাম্বার 1 হলো ওষুধ, এটাকে আমরা মেডিসিন যেটা বলি। নাম্বার 2 সেটা হলো খাদ্য প্রণালী, যেটা বলে আমরা ডায়েটারি জিনিসগুলো আমরা অনেক সময় পেশেন্টকে বলি আপনি যে সমস্ত খাবারগুলো, স্পেশালি লাল মাংস, রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, এই খাবারগুলো একটু কম খেতে বলি। তারপরে দেখা যায় যে সমস্ত পেশেন্টের আমরা বলি যে আপনারা শাকসবজি বেশি খাবেন। শাকসবজির মধ্যে আমাদের যত ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস, এগুলো আমরা বেশি করি। তারপর লাইফস্টাইলটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। লাইফস্টাইলের মধ্যে অনেকগুলো ব্যাপার চলে আসে। যে সমস্ত পেশেন্টরা ধূমপান করে তাদেরকে আমরা ধূমপান বন্ধ করে দিতে বলি, যারা অ্যালকোহল খায়, মদ্যপান করে তাদেরকে মদ্যপান আমরা বন্ধ করে দিতে বলি, যারা স্মোকিং করে, অ্যালকোহল খায়, আমরা তাদেরকে একেবারেই বলি যে আপনারা করবেন না, এটা আপনাদের হার্ট অ্যাটাক বৃদ্ধি করবে। যারা কায়িক পরিশ্রম কম করে তাদেরকে আমরা একটা এক্সারসাইজ শিডিউল ঠিক করে দিই, তারা নিয়মিত কায়িক পরিশ্রম করে। যারা অল্প দূরত্ব এটা হেঁটে যাওয়ার জন্য আমরা বলি, অল্প 1 তলা 2 তলা যেন পেশেন্টরা লিফট ইউজ না করে সিঁড়ি ইউজ করে, এই জিনিসগুলো আমরা কিন্তু পেশেন্টদেরকে বলে দিই। সর্বোপরি একটি হেলদি লাইফস্টাইল তাদেরকে আমরা একটা প্রেসক্রিপশন করি। খুবই দরকার সে বিষয়টা। স্যার এখন আরেকটি প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে স্যার আপনার দেশে বিভিন্ন সেক্টরে কার্ডিয়াক ডিজিজ ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে, আবার আপনি যুক্তরাজ্যে এই কার্ডিয়াক ডিজিজ ম্যানেজমেন্টে অনেক জায়গায় এক্সপিরিয়েন্স আছে। এই 2 জায়গায় কি কোনো খুব কি ব্যতিক্রম কিছু ম্যানেজমেন্টের? ব্যতিক্রম আসলে পেশেন্ট প্রেজেন্টেশন এবং পেশেন্ট ট্রিটমেন্ট কিন্তু সেই মূলত আমাদের মানুষ সারা পৃথিবীতে মানুষের প্রেজেন্টেশন এবং পেশেন্টের ট্রিটমেন্ট আমরা কিন্তু বাংলাদেশে যেই স্ট্যান্ডার্ড ফলো করি, যে গাইডলাইন ফলো করি, যুক্তরাজ্যে ইউকেতে কিন্তু একই গাইডলাইন ফলো করা হয়। আমরা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এই গাইডলাইনগুলো ফলো করি। এবং পেশেন্ট প্রেজেন্টেশন, পেশেন্ট বুকে ব্যথায় নিয়ে আসে, শ্বাসকষ্ট নিয়ে আসে, ওইখানে মূল পার্থক্য হলো একটু সিস্টেমের। যেমন আমাদের আসলে বাংলাদেশ একটি আমরা উন্নয়নশীল দেশ, ওইটা একটা উন্নত দেশ, ওদের যে ফেসিলিটিগুলো মূলত এই হেলথ কেয়ার সিস্টেম এবং ফেসিলিটির একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা পার্থক্য আমি পাচ্ছি সেটা দেখেন। জাস্ট একটা এক্সাম্পল বললাম, আমাদের একটা গ্রামে একটা পেশেন্ট একটা হার্ট অ্যাটাক করে আসলো। দেখা যায় যে প্রথমে পেশেন্টটা আসতে হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে, ওইখান থেকে জেলা হাসপাতালে অথবা ঢাকার একটা হসপিটালে আসে। এবং আমাদের সবগুলো সরকারি হসপিটালও যে এনজিওগ্রাম করা অথবা সিসিউ ওইভাবে ইকুইপ না।
এবং আমাদের পেশেন্টের দায়িত্বে মূলত আমাদের আসতে হয়। তো দেখা যায় যে ইউকেতে যে একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হলে তারা একটা অ্যাম্বুলেন্স 999-এ কল দেয় এবং তাদের প্যারামেডিক্স থাকে অ্যাম্বুলেন্সে, প্যারামেডিক্সরা ইসিজি বুঝতে পারে। ইমার্জেন্সি ট্রিটমেন্টটা যেটা আমাদের ডাক্তারের কাছে আসার পরে আমরা শুরু করি, সেটা কিন্তু ইমার্জেন্সি ট্রিটমেন্টটা তাদের কিন্তু অ্যাম্বুলেন্সে শুরু হয়ে যায় এবং আলটিমেটলি তাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো, তাদের কমিউনিকেশনটা ভালো। অ্যাম্বুলেন্স থেকে আমাদের হাসপাতালে ফোন দেয় যে একটা হার্ট অ্যাটাকের রোগী আসছে, আমাদের এখানে যেই প্রাইমারি পিসিএ যেটা বলে আর্জেন্ট রিং লাগিয়ে দেওয়া, সব রেডি থাকে, পেশেন্ট সরাসরি এসে আমাদের এখানে ঢুকে যায়। এবং সবচেয়ে বড় কথা হলো যে হেলথ সিস্টেম, গভর্নমেন্ট সব কিছু তাদেরকে প্রোভাইড করে, যেটা আসলে আমাদের দেশে সব কিছু সম্ভব না। তবুও আমাদের দেশে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালগুলোতে, ইভেন কিছু জেলা হসপিটালও কিন্তু করোনারি কেয়ার ইউনিট এবং এনজিওগ্রামের ফ্যাসিলিটি গড়ে উঠছে আসে। সবকিছু মিলে আমাদের যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সব দিক দিয়ে অনেক ক্ষেত্রেই হৃদরোগের যে মানে জরুরি অবস্থাগুলো কমপ্লিট করার জন্য খুবই সাফিসিয়েন্ট। আপনি কি মনে করেন স্যার? এক্স্যাক্টলি, ইমার্জেন্সি আমরা তো এখন মোটামুটি সব জায়গায়, এমনকি গ্রামাঞ্চলেও, উপজেলা লেভেলও, ইভেন ইউনিয়ন পর্যায়েও, সরকারি হোক বেসরকারি হোক, আমাদের ইসিজির ফেসিলিটি আছে, কিছু ইমার্জেন্সি ব্লাড টেস্টের ফেসিলিটি আছে। সুতরাং আমার কাছে মনে হয় আমাদের দেশেও স্পেশালি ডায়াগনোসিস করা এবং ইমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট, ওষুধ খাইয়ে দেওয়া কিন্তু আমাদের দেশেও সম্ভব। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময়ের মাঝে আমাদের এই সময়টুকু দিয়ে আমাদের সবাইকে সচেতন করার জন্য। এটা আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সবাই উপকৃত হবে এই জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজ আমরা হৃদরোগ সম্বন্ধে অনেক জরুরি বিষয় জানলাম। এই জরুরি বিষয়গুলোতে আমাদের জ্ঞান রাখতে হবে, আমাদের ধারণা রাখতে হবে, কারণ এই জরুরি বিষয়গুলো কখন আমাদের সম্মুখীন হবে আমরা কেউই জানি না। বাংলাদেশে এমন পরিবার খুব কম খুঁজে পাওয়া যাবে যেই পরিবারে হৃদরোগের কোনো ঘটনা নেই। এই ঘটনা যাতে কোনো দুর্ঘটনা না হয় সেজন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আর মেডিভয়েস সবসময় চেষ্টা করে যাচ্ছে আপনাদের এই বিষয়ে সচেতন করার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন।